বাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বিএনপির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। জাতিম ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। জাতিম ভাই এগিয়ে চলো, জাতিম ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। জাতিম ভাইয়ের আগমন। জাতিম ভাই আসছে, উকিয়াবাসী জাগছে, উকিয়াবাসী জাগছে। জাতিম ভাই আসছে, হাসান চৌধুরীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। জাতিম ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, বীর চট্টলার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। জাতিম ভাইয়ের আগমন, সাবেক মন্ত্রীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, সাবেক মন্ত্রীর আগমন। শুভেচ্ছার স্বাগতম। উকিয়াবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। উকিয়াবাসীর পক্ষ থেকে জাতিম ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। জাতিম ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ চাই নাই। জাতিম ভাই ভয় নাই, জাতিম ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। জাতিম ভাইয়ের আগমন। শুভেচ্ছার স্বাগতম, হাসান চৌধুরীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, উকিয়াবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, টেকনাফবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। জাতিম ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ চাই নাই। জাতিম ভাই ভয় নাই। জাতিম ভাই এগিয়ে চল, আমরা আছি তোমার সাথে, জাতিম ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। জাতিম ভাইয়ের আগমন। জাতিম ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, জাতিম ভাই এগিয়ে চল। আমরা আছি তোমার সাথে, হাসান চৌধুরীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। সন্তানের পক্ষ থেকে জাতিম ভাইয়ের আগমন। শুভেচ্ছার স্বাগতম। সুপ্রিয় উপস্থিতি, আজকের শাহজাহান চৌধুরীর দালাল শিশুর এই বিশাল সমুদ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বীর চট্টলার কৃতি সন্তান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, কক্সবাজার গর্বের ধন, জনতা সাউদ্দিন আহমদ, আমাদের মাঝে উপস্থিত হয়েছে। জাতিম ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। জাতিম ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। সালাম চৌধুরীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। উকিয়াবাসীর পক্ষ থেকে, টেকনাফবাসীর পক্ষ থেকে জাতিম ভাই এগিয়ে চলো। সুপ্রিয় উপস্থিতি, এখন আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি জনতা সাউদ্দিন আহমদ উপস্থিত হয়েছে। সবাই করে তুলে দিয়ে ওনাকে আমরা অভিবাদন জানাই। এখন আমাদের প্রধান অতিথির পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আজকের এই সভার সভাপতি, উকিয়াপাড়া বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব সরোয়ার জাহান চৌধুরী। ধানের শীষ মার্কার সমর্থনে আজকে ঐতিহাসিক কুটবাজারে আমাদের আজকের পথসভার সম্মানিত প্রধান অতিথি কক্সবাজারের জনপ্রিয় জননেতা জনাব সালাউদ্দিন আহমদ, মঞ্চ বিশিষ্ট ধানের শীষের প্রার্থী জনাব শাহজাহান চৌধুরী, মঞ্চ বিশিষ্ট কক্সবাজার জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট স্বামীবালা সরকার সহ সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, সম্মানিত পুলিশ ভাইয়েরা, সম্মানিত আলেম উলামা এবং আমার এই রুকিয়া টেকনাফের প্রাণপ্রিয় জনগণ, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। বক্তব্য দেব না, আমি কৃতজ্ঞতা জানার জন্য আমার প্রধান অতিথির কাছে অনেক কষ্ট করে উনার নির্বাচনী কাজ না
এখানে চলে এসেছেন। আমি তার জন্য উকিয়া টেকনাফের ধানের শীষের কর্মী সমর্থকের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আজকে আমরা বলতে চাই, প্রিয় অভিভাবক, আমরা উকিয়া টেকনাফের মানুষ একত্রিত হয়েছি ধানের শীষের বিজয়ের জন্য। আল্লাহর রহমতে উকিয়া টেকনাফের মানুষ আপনাকে আজকে ওয়াদা করবে 12 তারিখ আমরা সকলেই মিলে বিজয়ের মালা শাহজাহান চৌধুরীকে পাঠাবো। আমরা প্রধান অতিথিকে আশ্বস্ত করতে চাই, আপনি এসেছেন, আপনাকে আমরা ওয়াদা করছি, সবাই হাত তুলে ওয়াদা করেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই প্রোগ্রাম আসার জন্য। আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আজকের এই বিশাল জনসমুদ্রে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বীর চট্টগ্রাম কৃতি সন্তান সৈকত নগরী কক্সবাজারের গর্বের দল জনতা সালাউদ্দিন আহমেদ, জনতা সালাউদ্দিন আহমেদ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রাণপ্রিয় উকিয়াবাসী, টেকনাফবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দীর্ঘ অনেক বছর পর আমি আপনাদের সামনে হাজির হওয়ার সুযোগ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসীম শুকরিয়া আদায় করি। দীর্ঘ 9.5 বছর নির্বাসিত জীবন কাটাতে বাধ্য হয়েছি। তার আগে আয়নাগরে বন্দি জীবন কাটিয়েছিলাম 2 মাস 1 দিন। এর আগে কারাগারে জীবন গিয়েছে। জীবনের দীর্ঘ সময় এভাবে অতিবাহিত হয়েছে এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে। আজকে দেশে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, গণতন্ত্র অবমুক্ত হয়েছে। সারা বাংলাদেশ যেন একটা কারাগারে পরিণত হয়েছিল। আমরা সবাই দেশের জনগণ বন্দী ছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বন্দী ছিলেন, নির্যাতিত ছিলেন। এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে করতে নিজের জীবন বিসর্জন দিয়েছেন। আমাদের নেতা বিএনপির প্রতিষ্ঠাতা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের স্বাধীনতার মহান ঘোষক, সম্মুখ সমর করতে করতে দেশের স্বাধীনতা অর্জন করেছিলেন। এদেশের স্বাধীনতা যখনই রক্ষিত ছিল, তখনই এদেশের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বিপন্ন স্বাধীনতাকে রক্ষা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এদেশে 1979 সালে বাকশাল বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্রের প্রচলন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। এইভাবে তার শাহাদাত বরণের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছরের সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে আপোষহীন দেশনেত্রী খেতাব নিয়ে এদেশ থেকে সামরিক স্বৈরাচারকে হটিয়েছিলেন। এই আমাদের গণতান্ত্রিক ইতিহাস, সাংবিধানিক ইতিহাস, দেশের গণতন্ত্র এবং স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার ইতিহাস। 1991 সালে নতুন করে বাংলাদেশের যাত্রা শুরু হলো। এদেশের সংসদীয় পদ্ধতির গণতন্ত্র চালু করলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মানুষের ভোটাধিকার রক্ষা করার জন্য। সেই তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তির মধ্য দিয়ে দেশে শুরু হলো এখন অনায়কতান্ত্রিক স্বৈরতান্ত্রিকতা। একটি দলের রাষ্ট্র ব্যবস্থা, একদলীয় শাসন ব্যবস্থার মতো সংসদীয় রাষ্ট্র ব্যবস্থা শুরু হলো। আমরা গণতন্ত্র হারালাম, এদেশের মানুষ সর্বরকমের অধিকার হারা হলো, মানবাধিকার বিপন্ন হলো, এদেশের মানুষের কোনো গণতান্ত্রিক অধিকার আর থাকলো না। আমরা সবাই গুম হলাম, আমাদেরকে খুন করা হলো, এদেশে একটা মৃত্যুপুরীতে পরিণত হলো। আমি সেই ইতিহাস বলে আপনাদের সময় নষ্ট করতে চাই না। আজকে আমরা ইতিহাসের দিকে তাকাবো না, আমরা তাকাবো সামনের দিকে, আমরা তাকাবো ভবিষ্যতের দিকে। আমরা কারো সমালোচনা করতে চাই না। আমরা চাইব এদেশের তারুণ্যের ভাবনাকে ধারণ করে এদেশের তরুণদের জন্য শহীদদের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য। সেজন্য আমাদের পরিকল্পনা আছে। আমাদের নেতা বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। আমাদের একটি পরিকল্পনা আছে এই দেশের মানুষের জন্য, এই দেশের জন্য, এই দেশের নিরাপত্তার জন্য, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, এই দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য। সেই পরিকল্পনার ভিত্তিতে আমরা কর্মসূচি প্রণয়ন করেছি। ইতিপূর্বে আমাদের দেশনেত্রী 2016-17 সালে ভিশন 2030 দিয়েছিলেন এই দেশের মানুষের জন্য। তার ভিত্তিতে আমরা 2022 সালে 27 দফা প্রণয়ন করেছিলাম। 2023 সালে অতঃপর সবাইকে নিয়ে আমরা 31 দফা প্রণয়ন করেছি। সেই 31 দফা আমাদের হচ্ছে রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে, সাংবিধানিক গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশে এমন একটি সরকার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে যার মধ্য দিয়ে এদেশের মানুষকে কেউ আর প্রতারিত করতে পারবে না, এদেশের গণতন্ত্রকে কেউ আর হরণ করতে পারবে না, এদেশের জনগণের মানবাধিকারকে, এদেশের জনগণের গণতান্ত্রিক অধিকারকে, ভোটাধিকারকে কেউ আর কোনদিন হরণ করতে পারবে না। আপনারা সেই রকম একটি বাংলাদেশ চান? তাহলে বাংলাদেশের মানুষের রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই রকম একটি রাষ্ট্র বিনির্মাণ করতে চান? এই রাষ্ট্র বিনির্মাণের জন্য আমাদের সন্তানরা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, পঙ্গু হয়েছেন, অন্ধত্ব বরণ করেছেন। তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। তাদের স্বপ্নের বাস্তবায়ন করতে গেলে তাদের প্রত্যাশা অনুযায়ী, অঙ্গীকার অনুযায়ী আমাদের সেই বাংলাদেশ গড়ার কোনো বিকল্প নাই। যদি সেই বাংলাদেশ গড়তে চাই তাহলে প্রযুক্তি নির্ভর, মেধা নির্ভর, জ্ঞান নির্ভর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। সেজন্য আমাদের অর্থনৈতিক অবকাঠামো, আমাদের অর্থনৈতিক মেরুদণ্ড শক্তিশালী করতে হবে। আমাদের সকল জনগণের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে হবে। সকলকে আমরা সমানভাবে আমাদের সকল অধিকার ভোগ করতে দিতে হবে। এদেশের জনগণ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বী সবাই
জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে ভাষা ভাষী নির্বিশেষে সমস্ত সংস্কৃতির মানুষ একটাই পরিচয়, আমরা বাংলাদেশী নাগরিক। সেই পরিচয়ে ঐক্যবদ্ধভাবে এই দেশকে আমরা গর্ব ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাব। এই আমাদের প্রত্যয়, এই আমাদের সংকল্প, এই আমাদের পরিকল্পনা, এই আমাদের কর্মসূচি। সেজন্য আমরা বলেছি প্রতিটি সেক্টরে আমরা পরিকল্পনা নিয়েছি, কর্মসূচি নিয়েছি। কি সেই পরিকল্পনা? আমরা কোন বেকার ডিগ্রিদারি সৃষ্টি করতে চাই না দেশে। আমরা শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজাবো যাতে করে বাংলা ইংরেজির পাশাপাশি আরেকটি তৃতীয় ভাষা আমাদের সন্তানরা শিখবে, কারিগরি প্রশিক্ষণ নেবে, উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত তারা একটা প্রশিক্ষিত দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হবে। কেউ বেকার থাকবে না এই দেশে। আর খেলাধুলা সংস্কৃতিতে সর্বত্র অংশগ্রহণ করার মধ্য দিয়ে একটা সুস্থ স্বাভাবিক জাতি গঠন করব আমরা ইনশাআল্লাহ। আমরা বলেছি ফ্যামিলি কার্ড দেব, যারা দরিদ্র পরিবার তাদের সেই পরিবারের মহিলা কর্তৃক সেই ফ্যামিলি কার্ডের মালিক হবে, তার ক্ষমতায়ন হবে, মর্যাদাবান হবেন। সবাই এই কার্ড পাবে, যার মধ্য দিয়ে আবহাওয়া রিপোর্ট, কৃষি লোন, মৌসুমের সমস্ত খবর এবং সমস্ত কৃষি উপকরণ ন্যায্য মূল্যে প্রাপ্ত হবে। তার সমস্ত উৎপাদিত দ্রব্য বাংলাদেশের মেরুদণ্ড। কিন্তু আমাদের কৃষক ভাইদের সংখ্যা শতকরা 60-70% এই দেশে কৃষি নির্ভরশীল দেশ। এই দেশের কৃষকরা যদি ভালো থাকে, অর্থনৈতিকভাবে যদি সমৃদ্ধ হয়, তাহলে এই দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। বলেছে আমরা সকল নাগরিকের হাতে স্বাস্থ্য কার্ড থাকবে, ডিজিটাল স্বাস্থ্য কার্ড থাকবে, যে কার্ড থাকলে সরকারি চিকিৎসালয়ে হসপিটালে বিনামূল্যে চিকিৎসা দিতে বাধ্য থাকবে। এবং এই কার্ড থাকলে যে কোনো নাগরিক যারা অর্থনৈতিকভাবে দুর্বল, উন্নত চিকিৎসা পায় না, অথচ জরুরি আমার গরিব মা বোনেরা, আমার ভাইয়েরা, কৃষক শ্রমিক দিনমজুরেরা তারা উন্নত চিকিৎসা পাবে বেসরকারি হাসপাতালে, সরকারি খরচা, সরকারি ব্যবস্থাপনায়। আমরা এইভাবে প্রত্যেকটা খাতে সমস্ত জায়গায় আমরা পরিকল্পনা প্রণয়ন করেছি। কর্মসংস্থান ভিত্তিক বাংলাদেশের সমস্ত জনগণের জন্য আমরা পরিকল্পনা নিয়েছি যাতে কেউ আর বেকার না থাকে। আমরা 18 কোটি মানুষ, 36 কোটি হাত, এই 36 কোটি হাতকে কর্মের হাত হিসাবে গড়ে তুলতে চাই। আমাদের সন্তানরা কেবলমাত্র ওই শিক্ষা নেবে না যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে কেবল ডিগ্রি প্রাপ্ত বেকার সৃষ্টি হবে। তারা সবাই প্রশিক্ষণ প্রাপ্ত কর্মক্ষম একটা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। তাহলে সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য বৈষম্যহীন, সাম্যভিত্তিক, সুবিচার ভিত্তিক বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা যে বাংলাদেশ চাই, সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বিএনপির হাতকে শক্তিশালী করতে হবে। দানের শীষের মধ্যে একটা ভোট দিতে হবে ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশের পক্ষের শক্তি হচ্ছে বিএনপি। এদেশের জনগণের দলের নাম বিএনপি। স্বাধীনতার পক্ষের শক্তির নাম বিএনপি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির নাম বিএনপি। এদেশের সমস্ত ধর্ম বর্ণ সকল জাতিগোষ্ঠীকে ধারণ করে ঐক্যবদ্ধ করেছে সেই দলের নাম বিএনপি। তাহলে বিএনপি ছাড়া আর কোন বিকল্প কিছু আছে? আজকে একটা বিকল্প দাঁড়িয়েছে বাংলাদেশে, আপনারা অবাক হবেন না। স্বাধীনতার বিকল্প ইতিহাস বর্ণনা করা শুরু করেছে। এই দেশে নাকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমেই বিদ্রোহ ঘোষণা করেন নাই, আমাদের আরেকজন মুক্তিযোদ্ধা কর্নেল অলি সাহেব নাকি সেই বিদ্রোহ ঘোষণা করেছেন। আস্তে আস্তে কে বলেছে? বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেব, সম্মানিত আমির সাহেব। আস্তে 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 প্লিজ আমাকে শেষ করতে দাও, আমাকে শেষ করতে দাও। যারা বাংলাদেশের স্বাধীনতার বিশ্বাস করেনি, বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, পাক হানাদার বাহিনীর দূষর হিসেবে কাজ করেছে, এদেশের মা বোনদেরকে পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে, যারা এদেশের সংখ্যালঘু নির্যাতন করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, তাদের মুখে কি গণতন্ত্রের ইতিহাস বর্ণনা বানায়? যদি তারা যদি স্বাধীনতার ইতিহাস বর্ণনা করে সেটা কি মানায়? তারা যখন ইতিহাস বলবে স্বাধীনতার, তখন তো বিকৃত ইতিহাসই বলবে।
এটাই তো স্বাভাবিক। সুতরাং বাংলাদেশের মানুষ প্রতিবাদ করেছে, মুক্তিযোদ্ধারা প্রতিবাদ করেছে, প্রতিবাদের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। আমরা প্রতিবাদ জানাই, আমরা আহ্বান করব বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করুন, স্বাধীনতা যুদ্ধে আপনাদের ভূমিকার জন্য এই দেশের কাছে, এই জাতির কাছে ক্ষমা প্রার্থনা করুন। বাংলাদেশের মানুষ এখনো আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করতে দেখে নাই, আপনারা এখনো পর্যন্ত অনুতপ্ত নন। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস আপনারা দয়া করে বর্ণনা করবেন না। দয়া করে আপনারা যে রাজনীতি করতে চান সেই রাজনীতি দেশের মানুষ গ্রহণ করে কিনা আপনারা পরীক্ষা করে দেখুন। ইনশাআল্লাহ আগামী 12 তারিখ মানুষ সনদ দিয়ে দেবে দেশের মানুষ কি চায়। বাংলাদেশের মানুষ বলছে, যেখানে আমার নেতা জনাব তারেক রহমান যাচ্ছেন, লক্ষ লক্ষ মানুষ রাস্তায়, মাঠে, ময়দানে সারা রাত ভোর রাত্র পর্যন্ত অপেক্ষা করে তাকে দেখার জন্য, দুই কথা শোনার জন্য। জনরায় তো আমরা ইনশাআল্লাহ দেখেছি। আগামীতে বাংলাদেশের মানুষ মনে করে, বিভিন্ন জরিপে দেখা গিয়েছে, জনগণের সমর্থনে দেখা গিয়েছে, ইনশাআল্লাহ বাংলাদেশে বিএনপির সরকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পায় আপনাদের সমর্থনে, তাহলে ওকিয়া টেকনাফে আগে যে সমস্ত উন্নয়ন আমরা করেছিলাম বিএনপি সরকারের সময়, সেই সময়ের উন্নয়ন আমি দুই একটা ফিরিস্তি পরে দেব, তার চাইতে বহুগুণ উন্নয়ন হবে ইনশাআল্লাহ। আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব শাহজাহান চৌধুরী 1979 সাল থেকে এই এলাকার নির্বাচিত সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ ছিলেন। ইনশাআল্লাহ আপনারা যদি তাকে নির্বাচিত করেন দানের শীষে ভোট দিয়ে, তিনি আরো বেশি মর্যাদাবান হবেন। সুতরাং আয়বাজি আর কথা শাহজাহান চৌধুরীর ছোট ভাই, এটা আর বড় ভাই, সবসময় আর সম্মান বুদ্ধি। বিএনপির এই কক্সবাজার জেলা বিএনপির সবচেয়ে দীর্ঘ সময়ের সভাপতি, আর পরে তের সভাপতি, পরিপক্ক বয়স, জনগণের দিদার বয়স। সুতরাং আল্লাহ রহমতে ইনশাআল্লাহ 12 তারিখ সারাদিন আমি এই এলাকার কারোই সমালোচনা করলাম না, কারণ সবাই আমাদের ভাই বন্ধু, সবাই আমাদের এলাকাবাসী, সবাইকে আমাদের বাংলাদেশে বসবাস করতে হবে। অতীতে যারা বিভিন্ন দলের অনুসারী ছিলেন, ভুলক্রমে হোক যেভাবে হোক বিভিন্ন দলের পক্ষে কাজ করেছেন, আমি আহ্বান জানাই, অনুরোধ জানাই, এইবার বাংলাদেশের শক্তির পক্ষে দাঁড়ান, দানের শীষের পক্ষে দাঁড়ান, উন্নয়নের স্বার্থে, সমৃদ্ধির স্বার্থে, প্রগতির স্বার্থে, শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের স্বার্থে। ইনশাআল্লাহ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। উকিয়ার টেকনাফের জনগণ জিন্দাবাদ। দানের শীষ জিন্দাবাদ। উপস্থিতি